গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমার শাশুড়ি মা কালকে একটু ঘুরতে গেছেন। ওনার সংসারের দায়িত্ব উনি আমার কাছে দিয়ে গেছেন। আমাদের নিচের তলায় যে মেয়েটি কাজ করে ও তো খুব সকাল সকাল চলে আসে, এই 5:30 নাগাদও চলে আসে। তাই তালা খুলে দেব বলে নিচে আসলাম আজকে। আর নিচে এসে চারপাশে সুন্দর সকালের পরিবেশটা দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। চলুন আজকে আপনাদের সাথে আমাদের উঠোনটা একটু শেয়ার করি। আমাদের উঠোনে কি কি গাছ আছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর এখানে মোটামুটি যা ফুল গাছ দেখবেন, ফল সবজি গাছ দেখবেন, সমস্তটাই আমার শাশুড়ি মায়ের হাতের যত্নে তৈরি। আমাদের বাড়ির উঠোনের মাঝখানটা তো ফাঁকা, কারণ আমাদের বাড়িতে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, সেখানে প্যান্ডেল করা হয় বলে ফাঁকা রাখা হয়। তবে চারপাশটা দিয়ে প্রচুর গাছপালা আছে। ওই যে দেখতে পেলেন কাঠগোলাপগুলো কি সুন্দর ফুটে আছে। এদিকে দেখায় আমার শাশুড়ি মায়ের হাতের কিছু সবজি গাছ। এই যে এগুলো দেখছেন, এগুলো নাকি ঝিঙে গাছ। আগের বছর ঝিঙে হয়েছিল, এবছর এখনও ধরেনি। এবছর যখন ধরবে আপনাদের সাথে একটু দেখাবো। এদিকে দেখুন কিছু পুদিনা পাতার গাছ রয়েছে। আর এই যে দোপাটিটা দেখেছেন কি সুন্দর টকটকে লাল কালার। এখানে কিছু বিলেতি ধনেপাতাও রয়েছে। এই বিলেতি ধনেপাতাগুলো যখন ওই দেশি ধনেপাতাগুলো পাওয়া যায় না, তখন এখান থেকে বিলেতি ধনেপাতা তুলে নিয়ে গিয়ে আমার শাশুড়ি মা তরকারিতে দিয়ে থাকেন। এখানে কিছু চাল কুমড়োর গাছ রয়েছে, কিছু মিষ্টি কুমড়োর গাছও রয়েছে। আর গাছগুলো এত গায়ে গায়ে রয়েছে, আপনি একটা গাছ থেকে আর একটা গাছকে খুঁজে বের করতে পারবেন না। এখানে কিছু উপকারী গাছও উনি রেখেছেন, যেমন ধরুন কালমেঘ, কুলেখাড়া, পুদিনা পাতা, থানকুনি পাতা, এরকম কিছু উপকারী গাছও রয়েছে। এদিকে একজনকে দেখুন জবা ফুলের পাতার উপর কেমন চুপটি করে বসে আছে। পুজো দেওয়ার জন্য রয়েছে টগর ফুল, নয়নতারা, শিউলি ফুল, অপরাজিতা, সাদা ফুল, টগর ফুল, এত রকমের গাছ রয়েছে। আমাদের বাড়ির পাশটায় ভীষণ জঙ্গল, তো তাই গাছগুলো এমনভাবে জঙ্গলের সাথে মিশে রয়েছে যে প্রত্যেকটা গাছকে আলাদাভাবে চেনা যাচ্ছে না। এদিকে দেখুন কলা গাছে কি সুন্দর কলা ধরেছে। এখানে প্রচুর পুরনো অ্যালোভেরা গাছ রয়েছে। এই অ্যালোভেরা গাছের মধ্যে একটি গাছ আমি এনে লাগিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে, তারপরে গাছগুলো হয়েছে। এদিকে দেখুন আমাদের বাড়ির গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবু গাছটি আগে খুব ভালো ছিল জানেন, প্রচুর লেবু ধরতো। তবে গত কয়েক বছর ধরে গাছটিতে কি হয়েছে জানি না, লেবু একটু কমই ধরছে। তবুও এবছর দেখুন খুব খারাপ আসেনি, বেশ কয়েকটা লেবু এসেছে। আমাদের বাড়িতে মোট 2টো গন্ধরাজ গাছ রয়েছে। আর এই যে আম গাছটি, যেটি আমার ব্যালকনি থেকে দেখা যায়, আপনারা দেখতে পান, তো ওই ব্যালকনি থেকে যে আম গাছটি দেখা যায়, সেই আম গাছটিতে গোটা কয়েকটি আম ধরেছে। আর আরেকটি আম গাছ রয়েছে, সেই আম গাছটিতে এখনও আম ধরেনি। আর 2টো কাঁঠাল গাছ রয়েছে, একটা বাচ্চা কাঁঠাল গাছ রয়েছে। 2টো কাঁঠাল গাছের মধ্যে একটা কাঁঠাল গাছে তো কাঁঠাল এসেছে, আর একটা কাঁঠাল গাছে না কাঁঠালের মোচ এসেও পড়ে যাচ্ছে। আর এই যে সেই নারকেল গাছ, যেখানে 10 বছর পর এই প্রথমবার ফল এসেছে। এটা আমাদের বাড়ির ব্যাক সাইডেও বেশ কিছু গাছ রয়েছে। আমাদের বাড়ির ব্যাক সাইডে একটা টয়লেট রয়েছে। আমাদের বাড়িতে নভেম্বর মাসে একটি বাৎসরিক অনুষ্ঠান হয়, আর সেই অনুষ্ঠানের জন্যই বাইরের দিকে কল, টয়লেট এগুলো করা হয়েছে। ওই যে নারকেল গাছটি দেখলেন, ওই সোজাসুজি করেই রান্না বান্না করা হয়, সেই জন্য বাইরের দিকে কল লাগানো আছে, আর প্রয়োজনের জন্য টয়লেটও করা রয়েছে। আর এই যে আমাদের বাড়ির তুলসী মন্দির, ঠাকুর ঘরের একদম সামনে। এই তুলসী মন্দিরের উপর ঘট বেঁধে রাখার কারণ হচ্ছে, বৈশাখ মাসে যেহেতু টানের সময়, তাই তুলসী গাছের উপরেই একটা এরকম ঘট বেঁধে তার মধ্যে জল দিয়ে রাখলে সারাদিন অল্প অল্প করে জল টুপটুপ করে তুলসী গাছের উপরে পড়বে। আসলে যাতে করে মাটি না শুকিয়ে যায়, গাছটি যাতে করে না মরে যায়, সেই জন্যই এই ব্যবস্থা করা। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কিছু পুদিনা গাছও রয়েছে। শাশুড়ি মা যেখানে মন হয় কিছু কিছু গাছ লাগিয়ে দেন। আমার মতন উনিও গাছ লাগাতে ভীষণ ভালোবাসেন। এদিকে কিছু দোপাটির গাছ রয়েছে। আর এই যে লঙ্কার গাছ রয়েছে। তবে লঙ্কার গাছ আরও ছিল, কয়েকটি লঙ্কার গাছ মারা গেছে।
এখন দেখছি এই একটা দুটো লঙ্কার গাছই রয়েছে, আর বিশেষ লঙ্কা নেই, 2-4টে লঙ্কা হয়েছে গাছগুলোতে। আর কালকে আমার বর গাছগুলোতে একটু ওষুধ স্প্রে করেছে। সেদিন বীরনগর থেকে গাছ কিনে আনার সময় একটি ফাঙ্গিসাইড নিয়ে এসেছি ওই দোকানটা থেকে। যে সমস্ত গাছগুলোতে মনে হচ্ছে একটু ফাঙ্গাস ধরেছে সেই সব গাছগুলোতে ভালো মতন করে স্প্রে করে দেওয়া হয়েছে। আর গাছ লাগানোর সময়ও যদি একটু মাটির সাথে মিশিয়ে ফাঙ্গিসাইড দেওয়া হয় তাতে করে কিন্তু পোকা ধরবে না। এদিকে দেখুন একটু চাল কুমড়োর গাছ আছে, আর এই যে লাঠির সাথে যে গাছটি উঠেছে এটা হচ্ছে শিম গাছ। এখানে একটা মাচা করে দিয়েছেন যাতে করে যেগুলো লতানো গাছ, যেমন ধরুন চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, শিম গাছ, ঝিঙে গাছ, এই সমস্ত কিছু তো লতানো গাছ, এগুলো যাতে লতিয়ে ওই মাচার ওপর উঠতে পারে সেই জন্যই একটা কমন মাচা করে রেখেছেন। এখানে কিছু ফুল গাছ রয়েছে। চলুন, সকালবেলা অনেকটা সময় উঠোনে কাটিয়ে ফেলেছি গাছেদের সাথে, এবার কাজে হাত দিতে হবে। সকালবেলা বাসি কাজগুলো করে ফেলেছি, এবার ওই যে মিছরির জামা কাপড়গুলো কেচেছি সেগুলোই মেলতে আসলাম নিচে। আর যে মেয়েটি কাজ করে ওরও কাজ হয়ে গেছে, ও বলছে তাহলে সবজিগুলো একটু কেটে দিয়ে যাই আজকে। তার কারণ শাশুড়িমা তো বাড়িতে নেই, শাশুড়িমা বাড়িতে থাকলে দেখিয়ে শুনিয়ে উনিও কিছু কেটে নেন আর ওকে দিয়েও কিছু কাটিয়ে নেন। আর আজকে তো আমার কাটার সময় হবে না, তার কারণ মিছরি ঘুম থেকে উঠে গেলে নিচে আর কাউকে পাবে না, তখন আমাকেই জ্বালাতন করবে। যেহেতু নিচে শাশুড়িমা শ্বশুরমশাই বাড়িতে নেই, তাই খুব তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে, তাই ওকে দিয়ে একটু সবজি কাটিয়ে নিলাম। সকালের দিকটা অনেকটা সময় নিচেই ছিলাম, তার কারণ ও তো নতুন কাজ করে আমাদের বাড়িতে, তো ও সব কিছু জানে না, ওকে বুঝিয়ে বুঝিয়ে কাজগুলো করিয়ে নিতে হয়েছে। আর শাশুড়িমা বলে দিয়ে গেছেন যতক্ষণ ও কাজ করবে যেন আমি নিচেই থাকি, তাই শাশুড়ি মায়ের ওই সংসারের কাজগুলোর দায়িত্ব আজকে আমারই পড়েছে। এখন অনিশ্চিতভাবে যে কয়েকদিন শাশুড়ি মা বাড়িতে থাকবেন না, শাশুড়ি মায়ের সংসারের দেখভাল আমাকেই করতে হবে। যদিও নিচে রান্নাবান্না হবে না, কিন্তু তবুও টুকিটাকি কিছু কাজকর্ম তো থেকেই যাবে নিচে। যাই হোক, এদিকে দেখুন আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করছি। আসলে বাড়িতে আম ছিল না, কাজের মেয়েটি বলছিল যে গাছের আম পেড়ে দেবো কি না। আমি বললাম না না, গাছের আমগুলো এখনও সেরকমভাবে বড় হয়নি, এত ছোট আম পাড়তেও মায়া লাগছে, তাই ভাবলাম থাক আজকে আর আম ডাল করবো না। আজ অনেক দিন পরে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করলাম, না হলে এই গরমে তো আম ডালই খাওয়া হচ্ছিল আর ওটাই বেশি ভালো লাগে। আজকে নিরামিষ রান্নাবান্নাই করছি, আজকে মাছ মাংস কিছু হবে না। আজকে করব একটু আলু পটল দিয়ে তরকারি, নিরামিষভাবেই করব, আর সাথে একটু লাউ ঘন্ট করব। তো কাজের মেয়েটাকে লাউটা কাটতে দিয়েছিলাম, ও এত মোটা মোটা করে লাউ কেটেছে যে সেই লাউটাও সেদ্ধ হতে মনে হচ্ছে টাইম লাগবে। আমি সবসময় লাউটাকে ভীষণ ঝিরিঝিরি করে কাটি। এই বাড়িতেই আমার শ্বশুরমশাই ভীষণ ভালো লাউ কাটেন জানেন। আর আমি লাউ কাটা শিখেছি আমার ঠাম্মার কাছ থেকে। আমার ঠাম্মাকে ছোটোবেলায় দেখতাম শাক, লাউ এগুলো ভীষণ ঝিরিঝিরি করে সুন্দরভাবে কাটতো। আমাদের এই বাড়িতে শাক, লাউ বা থোর বলেন, ঝিরিঝিরি করে সুন্দরভাবে কাটতে পারে সবথেকে ভালো আমার শ্বশুরমশাই। আর শ্বশুরমশাইয়ের পরে আমি ভালো কাটতে পারি। আমার শাশুড়িমা রান্নাবান্না যতই ভালো পারুক না কেন, শাকসবজি কাটায় উনি আমার আর শ্বশুরমশাইয়ের কাছে একটু কাঁচা। আমার শ্বশুরমশাই এত সুন্দর ঝিরিঝিরি করে লাউ বলেন, থোর বলেন কাটে, মনে হয় যেন কেটেই অর্ধেক রান্না হয়ে গেল। বড়রা বলে থাকেন যে শাকসবজি কাটার উপরেই কিন্তু সবজির স্বাদ নির্ভর করে, মানে আপনি কোনো তরকারি যতটা সুন্দরভাবে কাটবেন ততটা সুন্দরই সেই তরকারিতে স্বাদ হবে। লাউ ঘন্টতে রাঁধুনি ফোড়ন দিতে গিয়ে একটা হাসির কথা মনে পড়ে গেল জানেন। আপনাদেরকেও একটু বলি, সেদিন যে মিছরির জন্মদিন ছিল সেদিনকে তো একটু রিচ খাবার হয়েছিল, সেদিন আমার একটু জোয়ান খাওয়ার প্রয়োজন পড়েছিল। আর আমার রান্নাঘরে জোয়ান আর রাঁধুনি একদম পাশাপাশি, দুটো একই কোটোতে থাকে। তো দুটো একই কন্টেনার, কিন্তু কোনটাতে রাঁধুনি রেখেছি আর কোনটাতে জোয়ান রেখেছি সেই কথাটা আমার মনে ছিল না। তো আমি জোয়ান ভেবে রাঁধুনির কন্টেনার থেকে রাঁধুনি নিয়ে খেয়ে ফেলেছিলাম। তারপর ভাবছি যে এরকম স্বাদ লাগছে কেন আজকে জোয়ানটার। যাই হোক, আজকে সেটা বুঝতে পারলাম যে জোয়ানটার কেন এরকম স্বাদ সেদিন লাগছিল। আজকে ওই যে ফোড়ন দিতে গিয়ে আমি রাঁধুনিটা নিতে গিয়ে দেখলাম জোয়ান আর রাঁধুনি কোটোটা একই রকম, আর জোয়ান আর রাঁধুনি দেখতেও একই রকম জানেন। দেখবেন আপনি পাশাপাশি দুটো রেখে প্রায় একই রকমেরই দেখতে এই দুটো। যাই হোক, এই কথাটা মনে পড়ে আমার আজ ভীষণ হাসি পেয়ে গেল।
এদিকে দেখুন আলু পটলের তরকারির জন্য একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আলু পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিরামিষে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে খেতে বেশ স্বাদ লাগে জানেন। আমি ওই জন্য নিরামিষ এঁচোড় বা নিরামিষ আলু পটল করলে একটু গোটা গরম মশলা ফোড়নে দিই, খেতে অন্যরকমই স্বাদ লাগে। গুঁড়ো গরম মশলা বা বেটে দেওয়া গরম মশলার স্বাদ কিন্তু আবার আলাদা। আজকে লাউ ঘণ্টটা হতে এত সময় লাগছে, আর এই ভীষণ গরমে রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে পারছি না। ভাবছি কতক্ষণে লাউ ঘণ্টটা হবে। বেশ অনেকক্ষণ হয়ে গেল লাউ ঘণ্টটা বসিয়েছি। আসলে এই যে দেখুন কি মোটা মোটা করে কাটা হয়েছে। মোটা করে কাটার কারণে লাউ ঘণ্ট হতে বেশ অনেকটা সময় লেগে গেল আজকে। একটু বড়ি ভাঙা দিলাম, বড়িটা আগে ভেজে নিয়েছিলাম, তারপরে একটু ভেঙে ভেঙে তারপরে দিলাম। আর এদিকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে লাউ ঘণ্টটা বেশ খেতে লাগে। আজকে আমার ভীষণ গরম লাগছে জানেন। নিচের তলাটা ভীষণ ঠান্ডা, মিছরিকে স্নান করিয়ে নিচের তলাতেই ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর আজকে রান্না করতে গিয়ে রান্নাঘরে প্রচণ্ড গরম, ভীষণ কষ্ট হচ্ছে। এতদিনে আমি ওই টিনের ঘরে যারা গরমে থাকে তাদের কষ্টটা উপলব্ধি করতে পারছি। যত দিন যাচ্ছে তত তো গরম বাড়ছে। আর এই টিনের শেডের যে কি প্রচণ্ড গরম, আপনি না থাকলে বুঝতে পারবেন না। এটা আলাদাই রকম একটা গরম, মানে মনে হচ্ছে যেন আগুনের গোলার মধ্যে কি আমাকে ঢুকিয়ে দিয়েছে। তো মিছরি আজকে বেশিক্ষণ ঘুমায়নি, ও ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। আজ বাড়িতে কেউ নেই, আজই দরকার ছিল একটু বেশিক্ষণ ঘুমের, কিন্তু আজকেই দেখুন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো। আর আমার এদিকে কাজও শেষ হয়নি, রান্নাঘরটা এদিকে পরিষ্কার করে নিচ্ছি। গরমে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, আর আমার না গরমে প্রেশারটাও লো হয়ে যায়। আজকে ভীষণ শরীরটা দুর্বলও লাগছে। কিন্তু কি বলুন তো, সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে না করলে, সবটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে মনটাই যে শান্তি পাওয়া যায় না। সেই জন্য রান্নাঘরটা ভালো করে ক্লিনিং করে নিচ্ছি। আর আজকে রান্নাঘরের একটা কোণা ভালো করে ক্লিনিং করব। ওই যে সমস্ত কিছু দেখছেন না বোতলগুলো রয়েছে, ওই জায়গাটাই বেশ অনেক দিন হয়ে গেল ক্লিনিং করা হয় না, বেশ ময়লা হয়েছে ওই জায়গাটাতে। ওই জায়গাটা একটু আজকে ক্লিনিং করব। আর আপনাদেরকে বলে দিই, আমার তো ছোট বাচ্চা, আপনাদেরও যাদের ছোট বাচ্চা থাকবে, যদি মনে করেন যে ঘরবাড়ি সারাদিনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে অবশ্যই একটা রুটিন বা শিডিউল করে নেবেন, তাতে সুবিধা হবে। হয়তো আপনি রান্নাঘরের এক দিকটা একদিন পরিষ্কার করলেন, তার পরের দিন অন্য কোনো দিক পরিষ্কার করলেন। একবারে কোনো কিছু পরিষ্কার করতে যাবেন না, তাতে করে আপনার সময়ও হয়ে উঠবে না, আর বাচ্চা সামলেই সবটা করতে গিয়ে আপনিও ভীষণ হিমশিম খেয়ে যাবেন। আমি তো তাই করি, আমি এক এক দিন এক একটা কাজ করে নিই। প্রত্যেক দিন কিন্তু রান্নাঘর বা অন্য ঘর ডিপ ক্লিনিং করার প্রয়োজন পড়ে না। তাই আপনি যদি প্রত্যেক দিন একটু একটু করে করেন, তাহলে আপনি বাচ্চা নিয়েও সবটা সামলে উঠতে পারবেন। আজ হাতে একটু সময় পাওয়া গেল, তাই যেটুকু সময় আছে সেটুকুর মতো আমি কাজ করছি। ওই যে ওই সাইডটাই বললাম যে এই জিনিসগুলো ছিল, এই যে ট্রেগুলো দেখছেন, এই ট্রের ওই সাইডটাই একটু পরিষ্কার করব, ব্যাস এইটুকুই। এটুকু পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই সব সময় চেষ্টা করবেন কাজ ভাগ ভাগ করে করার। প্রত্যেক দিন অল্প অল্প করে কাজ করবেন, একবারে কোনো কিছু করার আমাদের মতো মায়েদের সময় হয়ে ওঠে না। আর আমি এইভাবে প্রত্যেক দিন একটু একটু করে করি বলে, আর সব সময় যেটুকুই অগোছালো দেখি, যেটুকুই ময়লা দেখি, সেটুকুই পরিষ্কার করে ফেলি বলে, গুছিয়ে ফেলি বলেই আমার সংসারটা সবসময় দেখবেন গোছানোই থাকে, সুন্দরভাবে সাজানো থাকে। আর এই জন্যই আমার সংসারে সবসময় সুখ শান্তি বজায় থাকে। আপনি যত সংসার পরিপাটি করে গুছিয়ে রাখবেন, আপনার সংসারে লক্ষ্মী থাকবে এবং সুখ শান্তি বজায় থাকবে। আর এই কারণেই আমি এত সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি বলেই আমার শাশুড়ি মা নিশ্চিন্তে আমার কাঁধে দুটো সংসারের ভার দিয়ে বাড়ি থেকে ঘুরতে যেতে পারেন। আমার এই নীল রঙের ট্রেটার মধ্যে আগে একটি কফি মগ ছিল। কফি মগটা জল গরম করার জন্য আমি ব্যবহার করতাম, কিন্তু ওটা তো শীতকালে ব্যবহার করতাম। এখন গরম পড়ার পর বেশ অনেক দিন হয়ে গেল আর জল গরম করার প্রয়োজনীয়তা পড়ছে না। সেই কারণে কফি মগটা আর একটা ফ্লাক্স ছিল, সেটা তুলে রাখলাম। যখন যেটার প্রয়োজন নেই সেটা তুলে রাখাই ভালো, নাহলে এখানটায় রেখে দিলে প্রচুর জিনিসপত্র মনে হবে, আর হাতের কাছে যেগুলো প্রয়োজন নেই সেগুলো থাকলেও বিরক্ত লাগে। আর তাছাড়া থাকলেও কখনো এদিক ওদিক পড়ে ঠরে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে ফ্লাক্সটা। সেই জন্যই আমি ওটা তুলে রেখে দিলাম। এই জায়গাটা বেশ ফাঁকাও হলো। এখন আমি নিশ্চিন্তে ওই গ্লাস, তারপর কাপ, ওগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো। চলুন, রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার সেদিন যে গাছটি নিয়ে আসলাম, ওই যে জেট প্ল্যান্ট, সেই গাছটিকে আজকে লাগানো হবে। তো সেই জন্যই আমার বর এদিকে দেখুন 1 বস্তা গোবর সার নিয়ে এসেছে। আমার ননদের বাড়িতে ছিল 1 বস্তা গোবর সার, ওখান থেকেই নিয়ে এসেছে। গাছের দোকানদার বলে দিয়েছিলেন এই গাছটির জন্য একদমই মাটির প্রয়োজন নেই,
খুব সামান্য মাটি হলেই হয়ে যাবে। বাকি গোবর সার আর এই যে ধানের কুড়োগুলো নিয়ে এসেছিলাম এটা দিলেই হবে। আর এই সমস্ত উপকরণের সাথে এই যে সাব বলে ফাঙ্গিসাইডটা দেখছেন, এটা খুব সামান্য পরিমাণে মিশিয়ে দিতে বলেছে, একদমই সামান্য পরিমাণে। তাতে করে গাছে পোকা হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি যে কোনো গাছ লাগাতে গেলেই এটা অল্প করে দিতে পারেন, তাতে পোকা লাগবে না। তো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে পটিং করতে হবে। জানেন, গাছের জন্য কি কি দরকার এই সমস্ত উপকরণগুলোর বিষয়ে আমার একদমই জ্ঞান ছিল না। এতদিন আমি যে গাছগুলো লাগিয়েছি সেগুলোর মাটি ঠিকঠাকভাবে তৈরি করা নেই। আসলে আমি জানতাম না যে নার্সারি থেকে গাছগুলো নিয়ে এসেছি সেখান থেকেও জানেন কিচ্ছু বলে দেয়নি। এই জন্যই আমি না জানার কারণে গাছগুলো এমনি মাটির সাথে একটু গোবর মিশিয়ে লাগিয়ে রেখেছিলাম। তাতে গাছের তো গ্রোথ সেভাবে হচ্ছে না, তাই ভাবছি ওই যে বাকি গাছগুলো রয়েছে ওগুলোকেও একটু পটিং করব, মানে রিপটিং করব। তাতে করে গাছগুলো কিন্তু গ্রোথটা ভালো হবে। চলুন ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।